জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেছে সরকার। সরকারের প্রতি সবার সমান অধিকার, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরু হলো পবিত্র রমজান মাস। মসজিদে মসজিদে মুসল্লিদের তারাবির নামাজ আদায়। প্রথম দিন থেকেই বন্ধ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। ভারত থেকে দুটি বৈশ্বিক টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি। সিডনি মর্নিং হেরাল্ড এর খবর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে তার সরকার। বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছে, যারা দেয়নি কিংবা যারা ভোটই দেয়নি, সরকারের প্রতি সবার অধিকার সমান। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। শুক্রবার রাতে জাতির উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা অর্জন ও সার্বভৌমত্ব রক্ষার শহীদদের স্মরণ করেন বক্তব্যের শুরুতেই। আপামর জনগণকে অভিনন্দন জানান তিনি। কৃতজ্ঞতা জানান তাদের ওপর আস্থা রেখে সরকার গঠনের সুযোগ দেয়। আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আদর্শে রাষ্ট্র পরিচালনা করবে সরকার। বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায়পরায়ণতার আদর্শেরই একটি অন্যতম প্রতিফলন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহের প্রতিশ্রুতি দেন তিনি। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। পবিত্র রামাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছ্রতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে পাহাড়ের কিংবা সমতলের প্রতিটি নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের ভোটে নির্বাচিত এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ। দলমত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। প্রধানমন্ত্রী জানান, সরকারের অগ্রাধিকারের তালিকায় আছে যানজট নিয়ন্ত্রণ, রেলপথের উন্নতি, দক্ষ জনশক্তি তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তির উন্নয়নের মতো বিষয়গুলো। দেশের প্রতিটি নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পতন ঘটিয়ে শপথ গ্রহণের দিনেই সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি যুক্তিতে আলোচনায় জাতীয় সংসদ। বিএনপি জোটের নির্বাচিত সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নেননি।
তবে 11 দলীয় জোটের বিজয়ীরা নিয়েছেন 2 শপথই। এড়িয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের কেউ বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে শপথের বিষয়টি যুক্ত করা বেআইনি। কেউ মনে করছেন সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া বিএনপির অহেতুক সতর্কতা। মেজবার রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ নিয়ে শুরুতেই এক ধরনের জটিলতা দেখা দেয়। শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপি জোটের নির্বাচিত সদস্যরা। এদিকে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন বিরোধী দল জামাত ও জোট শরিক এনসিপির নির্বাচিতরা। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। প্রশ্ন উঠেছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের আইনি বৈধতা নিয়েও। আমরা সদস্যদের শপথ পত্র বা ঘোষণাপত্র এই সাদাটাতে আমরা দস্তখত করব শপথ নেয়ার পরে। এ নিয়ে হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলছেন বিএনপির এমন আচরণ যুক্তিযুক্ত। গণভোটের অধ্যাদেশ সহ অন্যান্য অধ্যাদেশ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়ে তবেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি। বিশেষ করে জনাব সালাউদ্দিন আহমেদ তিনি যে বক্তব্য শপথ গ্রহণের পূর্বে যে বক্তব্যটা বলেছেন আমার কাছে এটা যুক্তিযুক্ত মনে হয়েছে এবং তার বক্তব্যের মাধ্যমে এটা প্রমাণিত হয় না যে বিএনপি কখনোই আসলে সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করবেন না। তিনি যৌক্তিকভাবে বলেছেন যে সংবিধানে এগুলো সন্নিবেশিত হওয়ার পরে তারপরে তখন তফসিলে যখন অন্তর্ভুক্ত হবেন তখনকে শপথ পড়াবেন। এই সমস্ত বিষয়গুলো সমস্ত ঠিকঠাক হওয়ার পরে তারপর তারা হয়তো সিদ্ধান্ত গ্রহণ করবেন। এদিকে আইনজীবী ওমর ফারুক মনে করেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিয়ে জুলাই সনদ অমান্য করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি। তো এই বন্দোবস্তগুলো তো নেসেসিটি, এই বন্দোবস্তগুলো তো জুলাই বিপ্লবীদের একটা যে আকাঙ্ক্ষা ছিল এবং সনদের যেভাবে এসছে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে সেটা আপনি সই করেছেন। আইনটা পাশ হয়েছে আপনার মাধ্যমে, আপনার কনসেন্টে, আপনার আহ্বানে হ্যাঁ ভোট দেওয়া হয়েছে। এরপরে আপনার ডেভিয়েশন এবং একই আইনে আপনি অর্ধেক মানছেন অর্ধেক মানেন না, এই কথা তো ভোটের আগে বলেন নাই। তাহলে তো মানুষ অন্যভাবে থাকতো। আপনি ভোটের আগে বলতেন যে আমরা যদি এই অধ্যাদেশ যেটি হয়েছে সেই অধ্যাদেশের একটা মানবো না, এটা কি কখনো? তবে সংবিধান সংস্কার পরিষদ শপথের কোনো আইনি ভিত্তি নেই বলে জানিয়েছেন সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তিনি বলেন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা থাকলেও নতুন সাংবিধানিক কাঠামো তৈরির এখতিয়ার নেই। এক্ষেত্রে সংসদের ভূমিকা অপরিহার্য। এই যে প্রেসিডেন্সিয়াল অর্ডার যেটা জারি করা হয়েছে, প্রেসিডেন্টের এইরকম কোনো অর্ডার জারি করার ক্ষমতা নাই। যখন সংবিধান থাকে তখন প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করা যায় না। এটা একমাত্র সংবিধান যখন থাকে না তখনই এটা জারি করা যায়। তা আমাদের দেশে সংবিধান আছে, কাজে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা ইললিগ্যাল। অতএব একটা ইললিগ্যাল পেপারের ভিতরে যাই থাকবে সবগুলোই ইললিগ্যাল। শপথ নিয়ে এই বিতর্ক এখন রাজনৈতিক ও আইনি অঙ্গনে সমানভাবে আলোচিত। মিসবাহ রহমান, বাংলাভিশন, ঢাকা। শুরু হলো পবিত্র মাহে রমজান। ইসলাম ধর্মাবলম্বীদের সংযম সাধনার মাস। ভোর রাতে সেহরি খেয়ে প্রথম রোজা শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। গত রাতে এশার নামাজের পর রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের প্রতিটি মসজিদে মুসল্লিরা আদায় করেন তারাবির নামাজ। প্রথম তারাবিতে প্রতিটি মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল বেশ। বায়তুল মোকাররমে এশার জামায়াত শেষে রাত 8:15টায় শুরু হয় খতমে তারাবির নামাজ। ইসলামিক ফাউন্ডেশন এবারও সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করে খতমে তারাবির নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে। প্রথম 6 দিনে 1.5 পারা করে মোট 9 পারা এবং পরবর্তী 21 দিনে 1 পারা করে তেলাওয়াতের মাধ্যমে খতমে তারাবি আদায়ের আহ্বান জানানো হয়েছে। নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান পুরো মাস জুড়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর রহমত লাভের চেষ্টা করবেন তারা। রোজার প্রথম দিন থেকেই বন্ধ থাকছে সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। গতকাল সন্ধ্যায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর সিদ্ধান্ত জানিয়েছে। শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী আগামী 8 মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন আগের সেই সিদ্ধান্ত থেকে সরে এসে রোজার মাসে প্রথম দিন থেকে স্কুল বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করে। নতুন তালিকা অনুযায়ী পহেলা রমজান থেকে 26 মার্চ পর্যন্ত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে। এদিকে রোজার সময় কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল আগেই।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেভাদার সীমান্তবর্তী লেক তাহু এলাকায় তুষার ঝড়ে প্রাণ হারিয়েছে অন্তত 8 পর্বতারোহী। তীব্র ঝড়ের পর উদ্ধার অভিযান চালিয়ে 6 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও নিখোঁজ একজন। স্থানীয় সময় মঙ্গলবার লেক তাহু এলাকার ক্যাসল পিক পাহাড়ে ট্রেকিং শেষে ফেরার সময় তুষার ঝড়ের কবলে পড়ে 15 পর্বতারোহীর একটি দল। ঝড়ের পর 6 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিল বাকি 9 পর্বতারোহী। টানা অভিযানের পর বুধবার বিকেলে 8 জনের মরদেহ উদ্ধারের খবর জানান নেভাদা কাউন্টির পুলিশ প্রধান। নিখোঁজ আরেক পর্বতারোহী আর বেঁচে নেই বলে ধারণা করছে পুলিশ, তবে তাকে উদ্ধারে অভিযান চলছে। তুষার ঝড়, প্রচণ্ড বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে প্রবল ঝড়ের কারণে নেভাদার পর্বতমালায় কয়েক ফুট উঁচু বরফ জমেছে। ভারী তুষারপাতের কারণে সামনে কিছুই দেখা যায় না। এমন অবস্থায় সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। ভারতে অনুষ্ঠেয় 2টি বৈশ্বিক টুর্নামেন্ট অস্ট্রেলিয়ায় সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি। পরিকল্পনাটি সম্পর্কে অবগত 2টি সূত্রের বরাতে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড বুধবার এই খবর দিয়েছে। চলমান টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভারতে না যাওয়া আর পাকিস্তান সরকার থেকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণার পরিপ্রেক্ষিতে যে টানাপোড়েন তৈরি হয়েছে, ভবিষ্যতে এমন কিছু এড়াতে বিকল্প ভেন্যুর কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। 2029 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 সালে ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। এর মধ্যে বিশ্বকাপে ভারতের সঙ্গে সহ আয়োজক হিসেবে আছে বাংলাদেশ। সিডনি মর্নিং হেরাল্ড এর প্রতিবেদনে বলা হয়, ক্রিকেটের আর্থিক শক্তির কেন্দ্র হিসেবে ভারত সম্প্রতি অধিকাংশ বড় টুর্নামেন্টের আয়োজক সত্ত্ব পেয়েছে, কিন্তু আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে জটিল সম্পর্কের কারণে সেই সত্য পুনর্বিবেচনার কারণ হয়ে উঠতে পারে। ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-20 বিশ্বকাপকে নানাভাবে বিপর্যস্ত করা রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে 2029 ও 2031 সালে ভারতে অনুষ্ঠেয় 2টি বৈশ্বিক টুর্নামেন্টের জন্য অস্ট্রেলিয়াকে বিবেচনা করা হতে পারে উল্লেখ করা হয় প্রতিবেদনে। অস্ট্রেলিয়ায় 2028 সালে টি-20 বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে, যেখানে সহ আয়োজক হিসেবে নিউজিল্যান্ড আছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladesh news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। ধন্যবাদ সবাইকে।